2011 সালে লিবিয়াতে যখন মুয়াম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, আসলে ওই সময় যখন 2011 সালে মুয়াম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে লিবিয়ায় আন্দোলন হচ্ছিল, ঠিক এই সময় তিউনিসিয়া আন্দোলন হয়েছে, ঠিক এই সময় সিরিয়ায় আন্দোলন হয়েছে, ঠিক এই সময়ে আরও কিছু আরব কান্ট্রিগুলোতে আক্রমণ হয়েছে। আমি ওগুলোর কথা বলতে চাচ্ছি না। সময় হলে এই আন্দোলনগুলোর পিছনে কোন এনজিওগুলোর হাত ছিল এবং কোন এনজিওগুলো এই আন্দোলনের পিছনে কাজ করেছে সেটা একটু আপনারা জানার চেষ্টা করবেন। শুধু আমি এতটুকু বলি যে মুয়াম্মার আল গাদ্দাফি যখন মারা গেলেন, ওনাকে যখন গ্রেফতার করা হলো, ওনার দেশ যখন ধ্বংস হয়ে গেল এবং উনি যখন নিহত হলেন, তখন আমাদের দেশের বড় বড় পত্রিকাগুলো, এমনকি প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকাগুলোও মুয়াম্মার আল গাদ্দাফি তার দেশের জনগণের জন্য কী কী সুযোগ সুবিধা দিয়েছিল সেগুলো উল্লেখ করা ছিল। উনি 43 ইয়ার্স, 43 বছর লিবিয়া শাসন করেছেন। উনি যেই দিন শাসন ক্ষমতায় বসেছেন তারপর থেকে লিবিয়ায় কোনোদিন কারেন্ট যায় নাই। কোনো একজন মানুষ সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য ভাতা বরাদ্দ হতো। কোনো সন্তান যদি বাইরে পড়তে যেত তার পুরো খরচ লিবিয়ার সরকার বহন করত। এরপরে আসেন যখন আরেকটু ইতিহাস টানি, সেটা হচ্ছে 2 আগস্ট 1990 সালে যখন সাদ্দাম হোসেন ইরাকের উপরে হামলা চালালো। তখন সাদ্দাম হোসেন ইরাকের উপরে হামলা চালানোর কারণে তৎকালীন ইউএনের সিকিউরিটি কাউন্সিল যারা, তারা একটা রেজুলেশন পাশ করলো 660 নামে। সেই রেজুলেশনের উপর ভিত্তি করে ইউনাইটেড নেশন বলল যে ইরাককে এখনই কুয়েতের উপরে হামলা বন্ধ করতে হবে। ইরাক যখন কুয়েতের উপরে হামলা বন্ধ করলো না, তখন নভেম্বর মাসের মিডিলের দিকে ইউনাইটেড নেশন নতুন আরেকটা রেজুলেশন বাস্তবায়ন করলো। সেই রেজুলেশনের নাম হচ্ছে 678। এই রেজুলেশনের উপর ভিত্তি করে বাধ্য করা হবে সাদ্দাম হোসেনকে যে আপনি ইরাকে আপনার আর কোনো আক্রমণ চালাতে পারবেন না, এবং এটার জন্য একটা সময় বেঁধে দেওয়া হলো 14 জানুয়ারি পর্যন্ত 1991 বা 92 সালে। সাদ্দাম হোসেন যখন 14 জানুয়ারি পর্যন্ত তার যুদ্ধ বন্ধ করলো না কুয়েতের ওপরে, তখন তারা তাদের নতুন অ্যাক্ট অনুযায়ী 17 জানুয়ারি 35টা দেশের কোয়ালিশন ফোর্স মিলে অপারেশন ডিজার্ট স্টর্ম চালায়। 17 জানুয়ারি থেকে নিয়ে শুরু করে 18 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং বলা চলে যে শুরুর 100 ঘন্টার মধ্যে ইরাকের বাহিনীকে তারা কুয়েতে পরাজিত করে এবং সাদ্দাম হোসেনকে ইরাকে ব্যাক যেতে বাধ্য করে। এখানে যেটা আপনাদের জানার জন্য বিষয় সেটা হচ্ছে যে কুয়েত থেকে সাদ্দাম হোসেনকে তারা ফিরিয়ে দিতে পারতেছে ইরাকে, এবং যখন সাদ্দাম হোসেন ডিসিশন মানতেছে না, তখন 35টা দেশ মিলে বাধ্য করা হচ্ছে তার উপর সরাসরি আক্রমণ চালিয়ে তাকে কুয়েত ছাড়ার জন্য। এরপরে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মানে ইরাকের বিরুদ্ধে একটা তারা ক্লেম করে, সেটা হচ্ছে যে ইরাকের কাছে WMD অর্থাৎ উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, মানে ব্যাপক মানুষকে ক্ষতি করতে পারে এরকম রাসায়নিক পদার্থ আছে। এইরকম একটা পদার্থের কথা বলে তারা ইরাকের ওপরে অস্ত্র নিষেধাজ্ঞা দেয়। এই অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার পরে তাদের একটা কমিশন তৈরি হয়, ইউনাইটেড নেশনের যেই কমিশন ইরাকে যায়, ইরাকের গিয়ে অনুসন্ধান করে যে ইরাকের কাছে WMD আছে কিনা, অর্থাৎ পারমাণবিক অস্ত্র আছে কিনা। এটা চেক করার পরে তারা রিপোর্ট দেয় না সাদ্দাম হোসেনের কাছে অথবা ইরাকে WMD নাই, তখন উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন নাই। এইটা বলার পরে 2001 সালে 9/11 হয়, মানে টুইন টাওয়ারে হামলা হয়, একটি নাটকীয় সন্ত্রাসী ঘটনা। 2001 সালের 9/11-এর এই ঘটনার পরে সারা বিশ্বে একটি নাটকীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। যখন 1991 সালে কুয়েতে হামলার পরে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে ফেলা গেল না, তখন পাশ্চাত্য বিশ্ব এটাতে নাখোশ ছিল, এবং 1994 সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ইরাক লিবারেশন অ্যাক্ট নামে একটা অ্যাক্টে সিগনেচার করে। যে সিগনেচারের উদ্দেশ্যই ছিল যে সাদ্দাম হোসেনকে অথবা ইরাককে তার এই জায়গা থেকে হটিয়ে ফেলা। ঠিক এটা ছিল 1994 সালের ঘটনা। 2001 সালে হলো 9/11-এর যুদ্ধ। 2001 সালে 9/11-এর যুদ্ধ হওয়ার পরে 2002 সালে আবার ইরাকের ওপরে এই অভিযোগ উত্থাপন করা হলো, যেখানে WMD আছে অর্থাৎ পারমাণবিক অস্ত্র বা এই জাতীয় কিছু আছে। এইটার কথা বলে 2003 সালে পাশ্চাত্য বিশ্বের একটা অ্যালায়েন্স, তাদের একটা গঠিত কমিটি ইরাকের ওপরে হামলা করে। ইরাকের ওপর হামলা করা হয় 20 মার্চ 2003 সালে। অপারেশন ইরাক ফ্রিডম চালানো হয়। 2003 সালের 9 এপ্রিল পৃথিবীর ইতিহাসের এবং ইসলামী সভ্যতা এবং কৃষ্টি কালচারের কেন্দ্রীয় ভূমি বাগদাদের পতন হয়, এবং 13 ডিসেম্বর 2003 সালে সাদ্দাম হোসেন গ্রেফতার হন। এবং এই সময়টাতে কত হাজার এবং কত লক্ষ ইরাকি মারা গেছেন, কত লক্ষ সাধারণ নাগরিক মারা গেছে, এইটার সংখ্যা আমাদের সামনে পেশ করার মতো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা সবাই জানি যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ ইরাকি মারা গেছে। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে ওই সময়টাতে ইরাকের উপর একটা স্যাংশন চালানো হয়, একটা স্যাংশন দেওয়া হয় ইউনাইটেড নেশনের পক্ষ থেকে।
যেই ইউনাইটেড নেশন ইরাকে হামলা বন্ধ করার জন্য 35টা দেশকে একত্রিত করতে পারে কুয়েতে হামলা বন্ধ করার জন্য, ওই ইউনাইটেড নেশনে যখন ইরাকের উপরে বর্বর হামলা চালানো হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ জনগণকে হত্যা করা হয়েছে, তখন তারা যুদ্ধ করেছিল, যারা ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদের যুদ্ধটা বন্ধ পর্যন্ত করতে পারে নাই। এটা জাতিসংঘের ব্যর্থতা। এরপরে আসেন 2011 সালে লিবিয়াতে যখন মুয়াম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। আসলে ওই সময় যখন 2011 সালে মুয়াম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে লিবিয়ায় আন্দোলন হচ্ছিল, ঠিক এই সময় তিউনিসিয়ায় আন্দোলন হয়েছে, ঠিক এই সময় সিরিয়ায় আন্দোলন হয়েছে, ঠিক এই সময় আরও কিছু আরব কান্ট্রিগুলোতে আক্রমণ হয়েছে। আমি ওগুলোর কথা বলতে চাচ্ছি না। সময় হলে এই আন্দোলনগুলোর পিছনে কোন এনজিওগুলোর হাত ছিল এবং কোন এনজিওগুলো এই আন্দোলনের পিছনে কাজ করেছে সেটা একটু আপনারা জানার চেষ্টা করবেন। শুধু আমি এতটুকু বলি যে মুয়াম্মার আল গাদ্দাফি যখন মারা গেলেন, ওনাকে যখন গ্রেফতার করা হলো, ওনার দেশ যখন ধ্বংস হয়ে গেল এবং উনি যখন নিহত হলেন, তখন আমাদের দেশের বড় বড় পত্রিকাগুলো, এমনকি প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকাগুলোও মুয়াম্মার আল গাদ্দাফি তার দেশের জনগণের জন্য কী কী সুযোগ সুবিধা দিয়েছিল সেগুলো উল্লেখ করা ছিল। উনি 43 ইয়ার্স 43 বছর লিবিয়া শাসন করেছেন। উনি যেই দিন শাসন ক্ষমতায় বসেছেন তারপর থেকে লিবিয়ায় কোনোদিন কারেন্ট যায় নাই। কোনো একজন মানুষ সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য ভাতা বরাদ্দ হতো। কোনো সন্তান যদি বাইরে পড়তে যেত তার পুরো খরচ লিবিয়ার সরকার বহন করতো। কেউ যদি বাসা বানাতে চাইতো তো সেই বাসা বানানোর 50% খরচ সরকার বহন করতো। এক কথায় লিবিয়া ছিল ওই অঞ্চলের মানুষের জন্য একটা জান্নাত। কিন্তু যখন 2011 সালে কি বলে যখন তাদের দেশের জনগণেরা বিদ্রোহ শুরু করলো, তখন বিদ্রোহীদেরকে, এটা বিদ্রোহের পেছনেরও কাহিনী আছে, সেগুলো বললে অনেক সময় যাবে, যখন বিদ্রোহ শুরু করলো তখন ইউনাইটেড নেশন বলল যে এখানে মানুষের মানবিক অধিকার লঙ্ঘন হচ্ছে। মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই কথা বলে তারা একটা রেজুলেশন করে 1973 নামে, যেই রেজুলেশন করে তারা তৎকালীন লিবিয়ার উপরে নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা দিয়েও যখন কাজ হয় না তখন তারা নো ফ্লাই জোন ঘোষণা করে। নো ফ্লাই জোন মানে কোনো সামরিক বিমান লিবিয়ার আকাশে উঠতে পারবে না। এইটা ঘোষণা করার পরে অল নেসেসারি মেজার্সের আন্ডারে অন্য বিশেষ করে পাশ্চাত্যের যে অ্যালাই বাহিনী আছে সেই অ্যালাই বাহিনীকে তারা আদেশ দেয় লিবিয়ার বিমান বাহিনীকে ধ্বংস করার জন্য। এই যে লিবিয়ার উপরে হামলা চালানো হলো, আজকে রানিং লিবিয়ার কি অবস্থা? 2011 সালের আগে যে লিবিয়া ছিল আর 2011 সালের পরে যে লিবিয়া হয়েছে, এই লিবিয়া তো ইউনাইটেড নেশনের হাত ধরেই তৈরি হয়েছে। আজকের যে ভঙ্গুর লিবিয়া, যে ধ্বংসস্তূপের উপরে লিবিয়া দাঁড়িয়ে আছে, যে নির্মম নির্যাতিত ইতিহাসের উপরে লিবিয়া দাঁড়িয়ে আছে, এই ইতিহাসের পিছনের প্রোপাগান্ডাকে চালিয়েছে। ফ্র্যাঙ্কলি যদি আমি বলি, স্পষ্টভাবে যদি বলি এবং কোনো প্রকার ভয় ডর হিংসাড়াই যদি বলি, তাহলে এর পিছনে পুরো কলকাঠি নেড়েছে ইউনাইটেড নেশন। তাহলে ইউনাইটেড নেশন আজকে লিবিয়ার যে অবস্থা, এই অবস্থার জন্য কে দায়ী? ইউনাইটেড নেশন দায়ী।